এই যে কোম্পানি স্যালাইনটা নিয়ে এত বিতর্ক, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। মানে নামটাতেও ঘাপলা ছাড়া আর কিছু নেই। স্যালাইন কখন চালানো হবে, সেই স্যালাইন যদি এই রকম অভিযোগ ওঠে, তাহলে গরিব মানুষ যারা হসপিটালের উপর নির্ভরশীল তারা কোথায় যাবে? ড্রাগ কন্ট্রোল অথরিটি প্লাস সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি প্রোডাকশনের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও কিভাবে এই স্যালাইন এখনও রয়েছে। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমাদের প্রথম প্রশ্ন আপনাকে, যে এই যে স্যালাইন কাণ্ড, যে কাণ্ড নিয়ে এত তোলপাড় আমাদের রাজ্য, যেখানে একজন প্রসূতি মারা গেলেন, বাকি তিনজনের এমন অবস্থা যে গ্রিন করিডোর করে তাদেরকে এসএসকেএমে নিয়ে আসতে হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের রাজ্যের একটা বড় সমস্যা, বিশেষ করে আমাদের স্বাস্থ্য প্রশাসনের যে সমস্যা তৈরি হয়েছে, কোনো একটা ঘটনা ঘটার পরে একটা তদন্ত কমিটি হয়, তদন্তের রিপোর্ট জমা পড়ে, তারপরে কোনো পানিশমেন্ট হয় না। এই সন্দীপ ঘোষ, এই অভিক বিরূপাক্ষ, এদের যে দালাল চক্র নিয়ে যে অভিযোগ হলো সন্দীপ ঘোষ জেলে, তারপর অভিকের নামে একাধিক কমপ্লেন জমা হয়েছে, এবং সেটা কিন্তু স্বাস্থ্য ভবনেরই গঠিত কমিটি। বলা হচ্ছে এই যে সমস্ত দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে, সেই দুর্নীতির সাথে তারা যুক্ত। তাছাড়াও একাধিক নারী ঘটিত কেস মানে তাদের এগেনস্টে পড়েছে, কিন্তু তারপরেও স্বাস্থ্য ভবন কিন্তু কোনো অ্যাকশান নেয়নি। আর এই স্যালাইনের কাণ্ডে কী দেখা গেল, কর্ণাটক সরকার অলরেডি কিন্তু স্যালাইনটাকে ব্যান করেছে, এবং ব্যান করার পরে শুধু প্রোডাকশান নয়, তাদের ব্যবহারের পরেও ব্যান করেছিল। কিন্তু আমাদের রাজ্যে দেখা গেল যে তাদের মানে ডিসেম্বরে হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে ব্যান করতে পারলো না। আর সবথেকে মজার বিষয় দেখুন, যে আমাদের রাজ্যে যে জিনিসটা সবথেকে বড় সমস্যা, ওদিকে কাশ্মীর আসাম থেকে আসছে জঙ্গি ধরতে, এইদিকে হচ্ছে আমাদের হচ্ছে রেড করতে আসছে সিডিএসকে এবং কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অথরিটি। অথচ আমাদের রাজ্যের যে ভিজিল্যান্স, পুলিশ, এরা যে কেন আছে, এরা কি করছে, আমার তো অন্তত মাথায় ঢুকে না। এই যে কোম্পানি স্যালাইনটা নিয়ে এত বিতর্ক, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। মানে নামটাতেও ঘাপলা ছাড়া আর কিছু নেই, নামটাতেও এরকম করে রেখেছে পশ্চিমবঙ্গে নাম ডোবানোর জন্য এনাফ। যেখানে কর্ণাটকের মানে ড্রাগ কন্ট্রোল অথরিটি এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি এখানে এসে মানে রেড করে, তারপরেও আমাদের স্বাস্থ্য ভবন কিন্তু সেটা বন্ধ করেনি। এবং সবাই বলছে যে 7 তারিখে 7 জানুয়ারি নাকি প্রিন্সিপাল, এমএসবিবি তাদেরকে জানানো হয়েছিল। এখন আমার বক্তব্য হচ্ছে, দেখুন, বিভিন্ন মেডিকেল কলেজে যে হারে স্যালাইন, বা শুধু স্যালাইন নয়, তার সাথে প্যারাসিটামল আছে, ডেক্সটোজ আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, প্রায় 10-12টা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলো তার রিপ্লেসমেন্ট না এনে কী করে ব্যান করবে? আপনারা তো দেখলেন যে কালকে একটা নিউজ হয়েছে, যে অভিযোগটা কি, যে পেশেন্টকে স্যালাইন দেওয়া হয়নি। এখন দেখুন, অনেক পেশেন্টরা আছে, যে সমস্ত পেশেন্টকে হার্ট ফেলিয়ার আছে, কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু স্যালাইন দেওয়ার ইন্ডিকেশান নেই, সেগুলো কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু সাধারণ মানুষ যখন হসপিটালে আসে এমার্জেন্সিতে, আমরা দেখেছি তাদের একটা বিশেষ ডিমান্ড কি থাকে, যাকে পেশেন্টকে ভর্তি করো আর স্যালাইন চালানো হোক, তাদের কি ওষুধ দেওয়া হলো, এইটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের মাথা ব্যথা নেই। তো প্রশ্ন উঠছে, যেই স্যালাইন জীবন দেয়, যে স্যালাইন জীবন দায়ী বলে আমরা একদিন জেনে এসেছি, সেটা নেওয়ার ফলে মারা যাচ্ছে, মানে এটা কতটা আতঙ্কের, যারা হসপিটালে, ওই যে বললাম যে হসপিটালে যত পেশেন্ট আসে, তারা বুঝুক বা না বুঝুক, তাদের কিন্তু একটা ডিমান্ড থাকে স্যালাইন কখন চালানো হবে। সেই স্যালাইন যদি এই রকম অভিযোগ ওঠে, তাহলে গরিব মানুষ যারা হসপিটালের উপর নির্ভরশীল তারা কোথায় যাবে? এবং সব জায়গায় দেখুন, যদি ডাক্তার স্যালাইন না চালায়, সেটা মারমুখী পরিস্থিতি, ডাক্তার মারও খেতে পারে। হয়তো মেডিকেল কলেজগুলো পুলিশ সিকিউরিটি আছে, কিন্তু আপনি প্রত্যন্ত গ্রামের যে সমস্ত হেলথ সেন্টারগুলো আছে, প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হসপিটাল, সেখানে আপনি গিয়ে দেখুন তো, স্যালাইন যদি বলেন আমি এই স্যালাইন চালাবো না, পেশেন্ট পার্টি তো বুঝবে না, তাহলে তো ডাক্তারকে মেরে দেবে, সেখানে কি করে কাজ করবে? তাহলে এই স্বাস্থ্য ভবন যখন জানতো, বা স্বাস্থ্য প্রশাসন জানতো যে এই স্যালাইন কর্ণাটক সরকার ব্যান করেছে, এবং কর্ণাটক সরকারের ড্রাগ কন্ট্রোল অথরিটি প্লাস সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি প্রোডাকশনের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও কিভাবে এই স্যালাইন এখনও রয়েছে? আমরা দেখলাম গতকাল থেকে যেটা বলা হচ্ছে, যে সরকারি হাসপাতালগুলোতে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে স্যালাইন যেটা আছে, আরএল স্যালাইন, এটা নাকি নিষেধাজ্ঞা করা হয়েছে, যে আর হসপিটালে ব্যবহার করা যাবে না। সেটা তো নিষেধাজ্ঞা পরে হয়েছে, একজন প্রসূতি মারা গেল, 3জন প্রসূতি এখন এসএসকেএমে আছে। এবার না জানি, দেখুন, এগুলো তো
মানে ফোরফ্রন্টে এসছে। এই স্যালাইন তো দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে ব্যান করার পরেও। আরও কত মানুষের কি এফেক্ট করেছে না করেছে সেগুলো তো আমরা জানি না। আজকে যেহেতু প্রসূতি মৃত্যু হয়েছে সেইটা নিয়ে এত তোলপাড়, কিন্তু দেখবেন যে শুধু আরএল নয়, অক্সিটোসিন নিয়ে একটা বিতর্ক উঠেছে। এই আরএল, অক্সিটোসিন বা বিভিন্ন হসপিটালের যে সমস্ত ওষুধ বা অন্যান্য সরঞ্জাম সেগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ডাক্তারদের ভিতরে অভিযোগ আছে, এবং এই অভিযোগ এর আগেও একাধিক হসপিটাল থেকে উঠেছে। সেখানকার বিএমওইস, সিএমওইস স্বাস্থ্যভবনের মিটিংয়েও কিন্তু জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা দেখলাম গতকাল একেবারে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবকে করে মিটিং করতে হলো, একেবারে নবান্ন দেখলাম মিটিং হলো, এবং সেক্ষেত্রে দেখছি সিআইডি তদন্তের, এই স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল। তদন্ত করে করবে এটা কি? তদন্ত করে কি আজ পর্যন্ত এই সরকার বা এই স্বাস্থ্য প্রশাসন কোনো কি কারো পানিশমেন্ট দিয়েছে? আমি তো এখনও অভিকের এগেনস্টে কী পানিশমেন্ট হয়েছে আমার জানা নেই। আপনারা জানতে পারেন, কিন্তু মিডিয়াওকে দেখাতে পেরেছে বলে আমি জানি না। সেখানে তো যথেষ্ট মানে এমন এমন অভিযোগ আছে, সেগুলো তো জেলে থাকা উচিত, কিন্তু আজ পর্যন্ত হয়েছে। সেই আবার WBMC-তে বসে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হবে কি হবে না তার হিয়ারিং হচ্ছে। আইওয়াস ছাড়াও কি? তো অভিকের এগেনস্টে যে তদন্ত কমিটি হলো সেটাই কি হয়েছে? সেটাও আইওয়াস। আজকে সন্দীপ ঘোষের এগেনস্টে যে চার্জ গঠন হয়েছে সেটা কোর্ট এখনও নিতে পারছে না কেন? সরকার পারমিশন দেয়নি। কেন দেয়নি? আইওয়াস ছাড়া কি? আমি মুখে বলছি সন্দীপ ঘোষের বিরোধিতা করছি, কিন্তু কাজের সময় যখন কোর্ট প্রসিডিংস হচ্ছে তখন আমি পারমিশন দিচ্ছি না। এগুলো আইওয়াস ছাড়া কি? এইটা যেটা হচ্ছে সিআইডি তদন্ত হবে, কালকে অলরেডি ডিক্লেয়ার করেছে, সেখানে নাকি সিনিয়র ডাক্তারবাবুরা ছিল না। সবথেকে হাস্যকর বিষয়, কালকে একটা অর্ডার বেরিয়েছে যে সমস্ত হসপিটালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা তারা নিজের থেকে কিছু করতে পারবে না, তারা সিনিয়র চিকিৎসকের করবে। আমি এই ঠান্ডা ঘরে বসে যে হেলথ সেক্রেটারি বা চিফ সেক্রেটারি যে কথাগুলো বলছেন, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে ধরুন আরজি করের গাইনি ডিপার্টমেন্টে রাতে প্রায় 25টা সিজার হয়। একটা সিজার বা একটা কেস যদি কোনোরকম পিপিএইচ বা তার কমপ্লিকেশন হয়, সারা রাত প্রায় সেই কেসটার প্রতিই চলে যায়। তো একজন ইএস অন ডিউটি থাকে আর একজন হয়তো এসআর। দুজন সিনিয়র চিকিৎসকের পক্ষে 25টা ওটি সারা রাত ভরে অ্যাভারেজ করা কি সম্ভব? তাহলে জুনিয়ররা এতদিন কিন্তু হসপিটালে এই পিজিটিরা যারা থার্ড ইয়ার পিজিটি তারা কিন্তু যথেষ্টই দক্ষ, তারাই করে। সেকেন্ড ইয়ার পিজিটি যথেষ্ট দক্ষ, ফার্স্ট ইয়াররা হয়তো প্রথম দিকে এসে তাদের ওটি দেওয়া হয় না। হসপিটালটা চলছেই সেইভাবে, আর আপনি হঠাৎ করে এসে অর্ডার করছেন যে শুধু সিনিয়ররাই করতে পারবেন। এবার এরপরে হসপিটালটা কি করে চলবে? আমি বলছি আমাদের আরজি করে মেডিসিন ডিপার্টমেন্টে এসএমওপি অন ডিউটি করে হচ্ছে থার্ড ইয়ার পিজিটিরা। কেন করছে? সেখানে তো থাকা উচিত একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার, কিন্তু আরএমও কাম ক্লিনিক্যাল টিউটারটা উঠে গেছে। রিক্রুটমেন্ট নেই, সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি নেই, আপনাকে তো ডিপেন্ড করতেই হবে থার্ড ইয়ার পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি তাদের উপরে। আপনি তাদের উপর দোষ চাপালে তো হবে না, এইভাবেই তো চলছে। স্যালাইন কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে ভর্ৎসনা করছে, এটা কিভাবে দেখছেন? আচ্ছা, এই ভৎসনা করে লাভটা কি? এই যে অভয়কাণ্ড ঘটে গেল, স্যালাইন কাণ্ড ঘটলো, এবং এই আমলে, এই হেলথ সেক্রেটারির আমলে সবথেকে বেশি দুর্নীতি দেখা যাচ্ছে। যে দুর্নীতি এবং এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেল, যা নিয়ে গোটা রাজ্য কেন দেশ তোলপাড় হয়ে গেল, যার পদত্যাগ নিয়ে সবাই আবেদন করলো, ডিসি নর্থ সরে গেল, সিপি সরে গেল, কিন্তু হেলথ সেক্রেটারি সরবেন না। আমি জানি না, উনি তো ডাক্তার নন, ডাক্তারের হাইয়েস্ট পদে উনি যেটা আছে হেলথ সেক্রেটারি। হেলথ সেক্রেটারি ছেড়ে আমি একাধিকবার বলেছি তিনি হোম সেক্রেটারি হতে পারেন, চিফ সেক্রেটারি হতে পারেন, বা একাধিক একজন আইএস অফিসারের পদ থাকে। কিন্তু ওনার আমলে যখন এতগুলো দুর্নীতি হয়েছে, তাহলে কি ওনার ভিতরে কোনো নৈতিক দায়বদ্ধতা পড়ে না যে নৈতিক দায় নিয়ে সরে উনি অন্য কোনো জায়গায় পোস্ট নিক? বা রাজ্যে কি আইএস অফিসারের এত অভাব আছে যে আর কেউ ওনার জায়গায় রিপ্লেস করতে পারে না? দেখা যাক না, ওনাকে সরিয়ে দিয়ে যদি অন্য কোনো আইএস অফিসার এসে সেই জায়গাটা নিয়ে দেখুক কন্ট্রোল করতে পারে কিনা। কিন্তু অসুবিধা কোথায়? আপনি যেটা বললেন যে স্বাস্থ্য সচিবের আমলে একেবারে আরজি কর থেকে শুরু করে প্রসূতি মৃত্যু, এই দুটো বড় ঘটনা ঘটার পরেও তাকে সরানো হচ্ছে না। কিন্তু দেখতে পাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মুখ্য সচিবের এই যে ধমক স্বাস্থ্য সচিবকে, কেবলই কি লোক দেখানো? ধমক দিয়ে হবেটা কি? আপনারা পারলে তো এত লোক দেখানো ছাড়া আর কি। আপনি ধরুন সেই কোভিডের আমলে থেকে এই হেলথ সেক্রেটারি রয়েছে অনেক বছর, প্রায় 4-5 বছর হয়তো হতে গেল। তা আর কি আছে তাকে এই পোস্টে রাখার জন্য? তাকে আমি বলবো প্রমোশন করে হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি করে দিক। সে যখন এতই একজন ভালো আইএস অফিসার বা ভালো যোগ্য পোস্ট, হেলথে অন্তত এতগুলো দুর্নীতি হচ্ছে, তাকে সরিয়ে দিলে কি এমন অসুবিধা হবে গভর্নমেন্টের? আমার মাথায় আজও ঢুকেনি যে
এনার ভিতরে কি এমন লুকিয়ে আছে এত দুর্নীতির পরেও তাকে সরানো যাচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বারে বারে সবাই করেছে, আমিও করছি। আমি বলছি না ওনাকে সাসপেন্ড করতে, বা কেউ বলেনি, আমার যতদূর আমি জানি সাসপেন্ড করতেও খুব কম লোক হয়তো ডাক্তারদের ভিতরে ডিমান্ড করেছে। তাকে বলা হয়েছে যে অন্য কাউকে সুযোগ দেওয়া হোক, যে এনার আমলে এত দুর্নীতি যখন হচ্ছে সেই দুর্নীতি থেকে বাঁচার জন্য, মানে দুর্নীতি বন্ধ করার জন্য নতুন কোনো আইএস অফিসারকে সেই পোস্ট দেওয়া হোক। মানে আর কি কি ঘটনা ঘটলে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে নড়বড়ে বা তার কঙ্কালসার অবস্থা পরিণত হয়েছে প্রমাণ হবে? দেখুন, আর তো প্রমাণ করার কিছু নেই। গোটা পশ্চিমবঙ্গে অভয়া কেসটা গোটা বিশ্বের কাছে ছবিটা ক্লিয়ার। তারপরে এখন হচ্ছে ফার্মাসিউটিক্যাল, সেটা আবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, নামটা কিন্তু পশ্চিমবঙ্গ জুড়েই দিয়েছে। এই যে বিশ্বের কাছে বদনাম হচ্ছে, বা আমাদের স্টেটে স্যালাইনের এগেনস্ট অভিযোগ করছে কর্ণাটক সরকার, তো সেক্ষেত্রে আমাদের আর লজ্জা রাখার জায়গা আছে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আছে কি যে ভেঙে পড়ার আর প্রশ্ন হবে? ভেঙে তো কবেই পড়েছে। এত দুর্নীতি হয়েছে, কোন জায়গায় এই হেলথ সিস্টেমে দুর্নীতি নেই? একটা জায়গা আপনি হাত দিয়ে দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? এভরি সেক্টরে হচ্ছে দুর্নীতিতে ভরা, তারপরেও কোনো রিফর্মস হবে না, এটাই বড় সমস্যা। আচ্ছা, ডিএমই ডিএইচএস তারা তো ডাক্তারদের সর্বোচ্চ পদে ছিলেন, তাদের যদি সরানো যায়, হেলথ সেক্রেটারিকে কেন নয়? হেলথ সেক্রেটারি তো ডক্টর নয়, তাকে চিফ সেক্রেটারি করে দেওয়া হোক, অন্তত ওই জায়গায় অন্য কাউকে আনা হোক। এতবার মানে আন্দোলন হলো, অনুরোধ করা হলো, ভালোভাবে বলা হলো, স্বাস্থ্য ভবন সরকারের কোনো এখন কি ইকুয়েশন লুকিয়ে আছে এটা তো তারাই জানে, যে কোন মধুভাণ্ড এর ভিতরে রয়েছে। এই মধুভাণ্ড তো আমিও জানি না, তারাই জানে, যারা এই জিনিসটাকে গোটা সিস্টেমটাকে কন্ট্রোল করে তারা। আমরা তো ছোটোখাটো মানুষ, আমরা হসপিটালে ডিউটি করি, আমরা আশা করি যে একটা স্বচ্ছ প্রশাসন হবে, হেলথে এই ধরনের কোনো দুর্নীতি হবে না, কারণ পেশেন্টকে ডিল করতে আমাদেরই। ওই আরএল রিঙ্গাল ল্যাক্টেট তো আর ডাক্তাররা বানায়নি, সরকার যেটা দেবে ডাক্তারবাবুরা সেই রিঙ্গাল ল্যাক্টেট, সিস্টাররা সেই রিঙ্গাল ল্যাক্টেটই দেবে, আমাদের কাজ ওইটুকুই। এবার সেই রিঙ্গাল ল্যাক্টেটে যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে বা কোনো অসুবিধা থাকে, সেটার অবশ্যই দায় সরকারের ঘাড়ে যায়, এটা ডাক্তারের ঘাড়ে যায় না। কিন্তু ডাক্তারদের উপরেই কি করছে, যখনই কোনো একটা দুর্নীতি আসছে তখনই মানুষকে ভুল বোঝানো হচ্ছে ডাক্তাররা এর জন্য দায়ী, কিন্তু বেসিক ব্যাপারটা উল্টো। এবার আমাদের জনগণেরও সময় হয়েছে এটা বোঝার জন্য। দেখুন, স্বাস্থ্যমন্ত্রী এই দায়িত্ব এড়াতে পারে না। স্বাস্থ্যে যখন কোনো দিনের পর দিন দুর্নীতি হচ্ছে, এই দায় যেমন হেলথ সেক্রেটারি এড়াতে পারে না, তেমনি স্বাস্থ্যমন্ত্রীও এড়াতে পারে না। এটা তো খুব নর্মাল লজিক।